প্রথমেই মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের কথা স্মরণ করছি। বঙ্গবন্ধুর কথা স্মরণ করছি, আমার নিজের পিতাকেও। আমি তখন মাত্র ৩.৫ বছর বয়স। আমার পিতাকে হত্যা করা হয়েছিল। আজকে শিরোনামে বলা হয়েছে জাহেরা হারান ইজ্জত ও আপনজনদের পাননি ভাতা। এমনকি শুধু ভাতা তো নয়, আমার বাবা যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল তার কোনো স্বীকৃতিও নেই। এরকম হাজার হাজার শহীদদেরও স্বীকৃতিও পাননি তারা। আজকে বাংলাদেশের সাহিত্যের অবস্থা কি? গত দুদিন আগে আমি ২জন প্রকাশকের সাথে কথা বলেছি, কারণ বইমেলা, তথাকথিত বইমেলা শুরু হবে ১৫ তারিখ থেকে। ওদিকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ২১ তারিখের ছুটিটাও ওরা বন্ধ করে দিয়েছে। তাজুল ভাই এতক্ষণ যা বললেন, এই গল্পটি পুরো বাংলাদেশেরই গল্প। জাহেরা বলেন, তাহেরা বলেন, সাহেরা বলেন, এদের নাম বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন, কিন্তু এদেরকে নির্মমভাবে টর্চার করা হয়েছে। এমনকি এ পর্যন্ত করা হয়েছে, ওরা যখন জানতে পেরেছে যে কেউ কেউ এখান থেকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছে, এমনও করেছে যে দুটো ট্রাকের সাথে বেঁধে ট্রাক চালিয়ে দিয়েছে, যে সে শরীরের মাঝখান দিয়ে ফিরে গেছে, এমনভাবে অত্যাচার করেছে, স্তন কেটে নিয়ে গেছে। আমরা এসব গল্প জানি, এসব গল্প তো নয়, ভয়ঙ্কর দৃশ্য। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেখানে টর্চার সেল ছিল, এবছর পোল্যান্ডে বেশ কিছুদিন থাকলাম, ওখানে গিয়েছিলাম এবং বললাম যে এই গল্পগুলি যা দেখছি সবই তো আমাদের ওখানে ছিল, সবই ওখানে ৭১-এ এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এবং সম্ভবত কি, দ্যাটস দ্য ফ্যাক্ট, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাংলাদেশে যে পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে আর কোথাও এই ঘটনা ঘটেনি এত পরিমাণ। এখন সাহিত্যের অবস্থা ভয়ঙ্কর। এখন তো তথাকথিত সন্ত্রাসীরা সাহিত্য করছে এবং তাদের মান কি পরিমাণ সেটা তো বুঝতেই পারেন। নজরুলের কবরের কাছে একজন সন্ত্রাসী হাদিকে কবর দেওয়া হয়, তখন তো আর এদের মানদণ্ডের তো আর কোনো প্রশ্ন থাকে না। এই মুহূর্তে এবছর আমার যে ফেব্রুয়ারিতে যে বইটা বেরিয়েছে, সেটি বাংলাদেশ থেকে আমি বের করতে পারিনি, কারণ ওই কবিতা বাংলাদেশে কেউ বের করতে চায় না এবং তারা তাদের স্টল পুড়িয়ে দেবে, এরকম চিন্তা। এবং আমাকে কয়েকজন প্রকাশক বলেছেন, আপনার এক একটা কবিতা এখন একটা বুলেটের মতো, একটা বোমার মতো। সেটাই তো হওয়া দরকার আজকে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি। ফলত প্রকাশনার জগতে এই মুহূর্তে অলমোস্ট অর্ধেক প্রকাশনাই বন্ধ হয়ে গেছে এবং এমন একটি অরাজকতা। আপনি দেখেন যে এই পিশাচ ইনুস বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় মানুষের সাথে মানুষকে লাগিয়ে দিয়েছেন। এবং তিনি এ পর্যন্ত বলেছেন, তোমার গ্রামে এসে তুমি তার কি করতে পারতিস, এই ভাষায়। তার মানে তিনি সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন এবং আমি তাকে পিশাচ ডাকি, আমি আগেও বলেছি বিভিন্ন জায়গায়, কারণ ওই যে ডেরায় বসে আছেন, ওর থেকে বেরিয়ে কখনো বলেন নাই যে মব করা যাবে না, এইভাবে ধর্ষণ করা যাবে না, এইভাবে হত্যা করা যাবে না। আমাদের কিন্তু ৭১ ফিরে এসেছে। ৭১ যুদ্ধটা কখনোই বন্ধ হয়নি, আমি সেটা মনে করি না, যুদ্ধটা কখনোই বন্ধ হয় না। কিন্তু এখন তারা ক্ষমতায় গিয়ে, তাজুল ভাই বললেন যে আব্দুল খালেকের চেয়ারম্যানের কথা বলতে গিয়ে বললেন যে তারা পরোক্ষভাবে দেশ চালায় না, তারা প্রত্যক্ষভাবেই দেশ চালাচ্ছে এখন, পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে দেশ চালাচ্ছেন। নতুবা আজকে দেখুন সেই আইসিটির কথা বললেন, আইসিটি তো উল্টে গেছে। আমি বিশ্বের যে দেশেই যাই এখন বলি যে দেখো, নুরেমবার্গ ট্রায়াল যদি উল্টে যেত, যারা ট্রায়ালটা করেছিল সেই জাজদের যদি বিচার হতো, তাহলে তোমরা কিরকম সেটা দেখতে। দ্যাটস হোয়াটস হ্যাপেনিং ইন বাংলাদেশ রাইট নাও। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় অবশ্যই, আমরা যারা সোচ্চার আছি, আমরা যারা লেখালেখি করছি, যে যেখানে যতটুকু পারি, আমি বলি যে আমরা যারা দেশের বাইরে আছি প্রত্যেকেই এক একজন অ্যাম্বাসেডর। আমাদের অ্যাম্বাসেডর দরকার নেই। আমাদের এই গল্পগুলি, আমাদের এই কষ্টগুলি, আমাদের যন্ত্রণাগুলি আমাদের পার্শ্ববর্তী, আমাদের কলিগদের, আমাদের বন্ধুদের, আমাদের শুভানুধ্যায়ীদের জানানো দরকার এবং সেখান থেকে আমরা এক ধরনের তাদের সাপোর্ট পাবো, মরাল এবং নানা রকম সাপোর্ট হতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে যে
বাংলাদেশে এই মুহূর্তে আমি জানি যে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের বহু মানুষ, বহু নেতারা, কর্মীরা ভীষণ কষ্টে আছে। আমরা ব্যক্তিগতভাবে তাদের সহযোগিতা করতে পারি। আমি অবশ্য এগুলি প্রকাশ করি না, কিন্তু আমি, আমার স্ত্রী, আমরা শুরু থেকেই সহযোগিতা করে আসছি। তো আমাদের সংঘবদ্ধ হতে হবে, আমাদের একত্রিত হতে হবে। আমরা নানা প্ল্যাটফর্মে বিভক্ত। আর একটা জিনিস যে আমি মনে করি, আমার বয়স এখন 58 বছর, এই 58 বছরে আমি পাকিস্তানিদের কোনো প্রোডাক্ট ব্যবহার করি না। আমার বাসায় কোনো পাকিস্তানি প্রোডাক্ট ঢুকে না। আমি কোনো রাজাকারদের সাথে সম্পর্ক করি না। আমি কোনো রাজাকারের টিভিতে কথা বলি না, রাজাকারের পত্রিকায় লিখি না। এইগুলিকে আমাদের করতে হবে, গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যে আমরা কাদের সাথে বসবো, কাদের সাথে অনুষ্ঠানে যাব, কাদের পত্রিকায় লিখবো, কাদের হাত থেকে পুরস্কার দেব। এগুলিকে যদি আমরা শুরু থেকে করতাম, 71 থেকে করতাম, তাহলে আজকে এই পর্যায়ে যেত না দেশটি। আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন। আপনি জানেন যে আমি গত 28 বছর ধরে একটি পত্রিকা সম্পাদনা করি, এটার নাম শব্দগুচ্ছ। এই পত্রিকার এটি 27 বছর পূর্তি সংখ্যা, 28 বছর পূর্তি সংখ্যা এখনো বের হয়নি। এই পত্রিকার মূল উদ্দেশ্য বাংলা ভাষা, বাংলা কবিতার বিশ্বায়ন। আমাদের কবিতা অনুবাদের মাধ্যমে আমাদের কৃষ্টি কালচারকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং এখনো যেটা হচ্ছে, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এরকম বড় বড় দেশ তাদের লেখা অনুবাদের জন্য ছোট ছোট দেশকে পয়সা দেয়, অনুদান দেয়। এটি কিন্তু এক ধরনের নিজের কালচারকে অন্য দেশে প্রতিষ্ঠা দেওয়া। আমি এই যে তাজুল ভাই অনুষ্ঠানের আগে কথা বলছিলেন যে আমি নানা দেশে যাই, নানা দেশে এখন একটা অবস্থান তৈরি হয়েছে, আমাকে দাওয়াত করে নিয়ে যায়। আমি সেখানে আমার কৃষ্টি কালচারকে তুলে ধরি এবং আমার রুট, আমার মূল, আমার রুটকে বাদ দিয়ে তো আর আমি নই। আমি তো ইনুস নই যিনি বলবেন যে আমি আমার বাটন চাপ দিয়ে দিয়েছি, সবকিছু ইরেজ করে দিয়েছি। ঐতিহ্যকে ইরেজ করে দিয়ে কোনো জাতি কোনোদিন উঠতে পারেনি। এবং আমি এটুকুও জানি যে সারা পৃথিবীতে আমাদের একটা ঐতিহ্য রয়েছে, সেটা হলো সেকুলার ঐতিহ্য। তারা এখনো মনে করে বাঙালিরা সেকুলার। তারা খুবই কষ্ট পায় আমাদের এই যে সন্ত্রাসবাদের বা জঙ্গিবাদের উত্থান দেখে, এবং তারা চায় না যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হোক। তাহলে আমরা কি ভুলটা করেছি? দেখুন, পোল্যান্ডে প্রতিটা সিটিতে, যত বড় সিটি হোক, যত ছোটই হোক, একটি করে কালচারাল সেন্টার আছে। এটা সরকারিভাবেই করে দেওয়া, এবং সেই কালচারাল সেন্টারের সাথে একটি লাইব্রেরি রয়েছে। আমরা কিন্তু এইসব জায়গায় একেবারেই জোর দেইনি। গত 17 বছর জননেত্রী শেখ হাসিনা বা বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় ছিলেন, কিন্তু আমি দেখেছি যে যেসব প্রতিষ্ঠান এই ধরনের কাজ করে, সেই সব প্রতিষ্ঠানে এক একজনকে বসিয়ে দিয়ে তাকে 10 বছর 12 বছর করে রাখা হয়েছে। 3 বছরের জায়গায় 10-12 বছর রাখা হয়েছে। হয়েছে কি, এই অযোগ্য ব্যক্তিদের এইসব জায়গায় দিয়ে, এমনকি ভিসি পর্যন্ত, ইউনিভার্সিটির ভিসিগুলি, অযোগ্য ব্যক্তিদের এইসব জায়গায় দিয়ে কি হয়েছে, অযোগ্যরা কিন্তু, এমনকি বাংলা একাডেমির মহাপরিচালক সহ, আমি সমালোচনা করতে দ্বিধা করবো না, অযোগ্য ব্যক্তিদের ওইসব জায়গায় বসানোর ফলে ওরা অযোগ্যদেরই তাদের চারপাশে বসিয়েছে। ফলত যখন একটা ক্রাইসিস এসছে, তখন তারা কিন্তু আস্তে সরে পড়েছে। আমি যখন জাতিগতভাবে আমার ঐতিহ্যকে রক্ষা করার জন্য একজন শক্তিশালী, একজন যোগ্য ব্যক্তিকে বসাবো, যোগ্য ব্যক্তি কিন্তু ফাইট করবে। আমি কিন্তু ফাইট থেকে পিছপা হব না। আমি দেখুন এখানে বসে যে ফাইটটা করছি, আমি গত বছর তো আগের বছর হয়ে গেছে, 24 সালের নভেম্বরে একটা বক্তৃতা দিয়েছিলাম, যেটা ভাইরাল হয়েছে, বোধহয় 30 মিলিয়নের উপর ভিউ হয়েছে। বলেছিলাম যে যারা বলেছিল আমি কে তুমি কে রাজাকার, ওরা আসলেই রাজাকার। এবং আমি যদি দরকার হয়, আমার মনে হচ্ছে এই মুহূর্তে আর একটু যুদ্ধ করা দরকার। আমার বাবা যেমন মেশিন গান হাতে করে যুদ্ধ করেছিল, আমিও সেরকম যুদ্ধ করে এই রাজাকারদের বাংলাদেশ থেকে বিতাড়িত করব। এই জন্য আমি অনেক থ্রেট পেয়েছি, আমাকে মেরে ফেলবে ইত্যাদি ইত্যাদি। আই ডোন্ট কেয়ার। জন্মেছি একবার, মারা যাবো একবার। কিন্তু এই রাজাকারদের আসলেই একটা যুদ্ধ হতেই হবে। এখন আমি যা দেখছি যে
ইনুসও একটা গৃহযুদ্ধের দিকে দেশ নিয়ে যাচ্ছে, যে হারে যেভাবে মাকে দেখতে আসছে তাকে ধরে পিটিয়ে গাছের সাথে বেঁধে মেরে ফেলছে। এরকম ভুরি ভুরি উদাহরণ, কত হাজার, প্রায় আই ডোন্ট নো, আমি পরিসংখ্যানটা আওয়ামী লীগ জানে, আমি পরিসংখ্যানটা জানি না কত কত পরিমাণ মানুষ মারা গেছে। সম্ভবত 60 থেকে 70,000 80,000 বাড়ি পোড়ানো হয়েছে। এখন এক প্রায় 40 লক্ষ অসমর্থিত সূত্রে মানে বলা হয় যে প্রায় 1 কোটির উপরে মানুষ চাকরি হারিয়েছে। আমাদের ইকোনমি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমার মনে হয় যে আমাদের ধারাবাহিক যে কোনো একটি সরকার যদি দীর্ঘদিন সরকার পরিচালনা করে তাদের জনপ্রিয়তা কমে যায়। এবং আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, যেটা বলে আমি ছাড়বো, যখন জননেত্রী শেখ হাসিনা এই রাজাকারদের বিচারের জন্য আইসিটি এতে বিচার প্রক্রিয়া শুরু করলেন, তখন আমার মনে হয়েছিল যে এরা সম্ভবত, আমি একটা কবিতাও লিখেছিলাম 2017 সালে, আমি কবিতাটি আমার সামনে আছে, তোমার ব্যস্ততাগুলো উপর্যুপরি আমাকে মহা চিন্তামগ্ন করে তোলে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ভাবি এরপরে হুড়মুড় করে কিসের লানত পড়ে আমার উপরে, বজ্রসহ কতখানি ঝড়, অথবা বানের পানি, পারমাণবিক বোমা সর্বংসহ আমার অস্তিত্ব ভাঙে ভাঙে ভীরু আমার সঞ্চয়, বাঘ ভল্লুকেরা কাঁচা খাঁটি মাংসের আশায় ওত পেতে আছে বনের আড়ালে, শকুনেরা ওইখানে বসে আছে 3 যুগ, এই শকুন বাঘ ভাল্লুক মাংসাশী কুকুর হায়না, আমি পুরো কবিতাটা পড়ছি না, এই যে বিচারের পরে এরা যেভাবে জেগে উঠেছে, যেভাবে ওরা চারিদিকে সারা পৃথিবী জুড়ে ওরা প্রোপাগান্ডা ছাড়িয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে প্রহসনের বিচার করছে, বাংলাদেশে একের পর এক সবাইকে ফাঁসি দিয়ে দিচ্ছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে যে সত্যটা প্রচার করা দরকার ছিল সেই সত্যটা প্রচার করার সেই সিস্টেম তৈরি করেন নাই, যার জন্য আজকে আমার মনে হয় ভয়াবহ বিপর্যয়ের একটা অন্যতম প্রধান কারণ। এই নিউ ইয়র্ক শহরে পুলিশকে আমি দাঁড়িয়ে থেকে পুলিশকে আমাকে বলতে হয়েছে, দেখো বাংলাদেশে কি হচ্ছে, কারা কাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে, তারাই 30 লক্ষ হত্যার পিছনে দায়ী। কিন্তু জামাত শিবির এই মানে মৌলবাদী গোষ্ঠী এটাকে লিফলেট করে নানাভাবে সেমিনার সিম্পোজিয়াম করে সারা পৃথিবী জুড়ে এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করেছিল। সেখান থেকেও আমাদের উঠে আসার দরকার ছিল। আমি আপনার আগের প্রশ্নের উত্তরে আরেকটু কথা বলে তারপরে জুলাই সনদে যাচ্ছি। বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী একটি অসাধারণ গ্রন্থ। আমরা যদি রাজনৈতিক উপন্যাস হিসেবে ওটাকে দেখি, এরকম গ্রন্থ বাংলা ভাষায় নেই। এটার একটা ইংরেজি অনুবাদ হয়েছিল। আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বলেছি যে এই ইংরেজি অনুবাদটি আমেরিকা থেকে বের করা দরকার, এবং আমি চাই বা আমাদের চাওয়া উচিত যে এই বইটি আমেরিকার বড় বড় দোকানের শেলফে থাক, এবং তার জন্য কি করতে হবে সেই কথাও আমি বাতলে দিয়েছি। আমাকে এ পর্যন্ত বলা হয়েছে ওই টাকাটা কোথায় পাবো আমরা, অথচ বঙ্গবন্ধুর 100তম জন্মদিনে কত 100 কোটি টাকা সম্ভবত বাজেট ছিল। আমার মানে কষ্ট লাগে যে আমি ছোট্ট একটা পত্রিকা করি, এই পত্রিকা থেকে একজন আমেরিকানকে দিয়ে আমি বঙ্গবন্ধুর উপরে একটি ইংরেজিতে প্রবন্ধ লিখিয়েছি, অথচ পুরো রাষ্ট্রযন্ত্র কোনো বিদেশিকে দিয়ে কিছু করাতে পারে নাই। এখন আপনার জুলাই সনদে আসি। জুলাই সনদটা আসলে এই যে আমাদের আরেক ভাই জহুল ভাই বললেন যেটা, যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বাঙালিত্ব, আমাদের বঙ্গবন্ধু 32 নম্বর, এগুলিকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার জন্য ওরা যা কিছু দরকার সেটা করবে। জুলাই সনদটা হলো তাই, এক্স্যাক্টলি তাই, যে এটি দেখুন এটি স্থান পাবে কি আমাদের সংবিধানের উপরে। আবার এটি যদি পাশ না করা হয় কত 275 দিনের মধ্যে নাকি এটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে সংবিধানের সাথে। পৃথিবীতে কোথাও শুনেছেন যে অটোমেটিক্যালি কিছু যুক্ত হয়? পৃথিবীতে কোথাও শুনেছেন যে কোনো সংবিধান লেখা হয় সংসদের বাইরে? এবং আমাদের তো এই পুরো সরকারটাই তো অবৈধ। তার মানে এ যাই করছে না কেন, বৈধ সরকার আসলে, ধরুন নির্বাচন হলো, আমি এখনো মনে করি না নির্বাচন হবে, আমি জহুল ভাইয়ের সাথে একমত, ধরুন নির্বাচন হলো,
কিন্তু নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি ক্ষমতা আসে, বিএনপি বললো আমি জুলাই সনদ মানি না, আমি এটা পাশ করবো না সংসদে, তাহলে তো এটার কোনো ভ্যালু নাই। কিন্তু উনি একেবারে ঢাকঢোল পিটায় এমন একটা কিছু করেছেন, উনি বলছেন যে আজ থেকে আমরা সভ্য হলাম, এর আগে আমরা সভ্য ছিলাম না, যেদিন সাইন করলেন। আচ্ছা, সভ্য হওয়ার পরে আপনি কি করেছেন? আপনি মানুষ পিটিয়ে মারছেন, আপনি কবর থেকে মানুষ উঠিয়ে পুড়িয়ে সেই লাশকে প্রথমে পিটাচ্ছেন, তারপরে লাশকে আবার পোড়াচ্ছেন, রাস্তায় ধর্ষণ করছেন, গাছের সাথে বেঁধে মানুষ মারছেন, আবার মেরে ঝুলিয়ে রাখছেন। অসামান্য সভ্য হয়েছেন আপনি। জঙ্গলে যখন মানুষ বসবাস করত তখনও বোধহয় মানুষকে মানুষ মেরে এরকম ঝুলিয়ে রাখতো না। আমি আর এর থেকে কি বলতে পারি? জুলাই সনদ সম্পূর্ণভাবে চোখে ধুলো দিয়া, এবং আমাদের ওই যে মেটিকুলাস ডিজাইনে আমাদের উনি বলছেন যে বাটন টিপে সবকিছু উনি ইরেজ করে দিয়েছেন, সবকিছু ইরেজ করে দেওয়ার একটা সিস্টেম। তবে দেখুন, বহু বহু বছর পর ইন্ডেমনিটিও তো বাদ হয়েছে আমাদের দেশে, বঙ্গবন্ধু হত্যা বিচারও তো হয়েছে, তাই না? বহু বছর লেগেছে, সেই ৭৫ থেকে ৯৬, দীর্ঘ সময়, কিন্তু হয়েছে তো। এটাও হবে। এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ, এই দেশ ৩০ লক্ষ শহীদের দেশ, শহীদের সন্তানেরা এখনো বেঁচে আছে, এবং ছোট ছোট বাচ্চারা যেভাবে জয় বাংলা বলে, ছোট ছোট বাচ্চারা যেভাবে সংগ্রাম করে, ওই ১০ বছর ১২ বছর ১৪ বছর ছেলে মেয়েকে যখন ধরে নিয়ে যায় তখন বলে জয় বাংলা, জয় বাংলা, আমার আমার দাদা জয় বাংলা ছিল, আমি, আমার পিতা ছিল, আমিও আছি, আমার সন্তানেরও থাকবে। আমি মনে করি আমাদের একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো। বাঙালি বীরের জাতি, ঐতিহাসিকভাবে বীরের জাতি। ওই ছোটখাটো বিপদ আসবে, আসে, এই বিপদ কেটে যাবে, অচিরেই কেটে যাবে। আমরা বিজয়ী হব। বিজয়ী হওয়ার পরে যে ব্যাপারটি আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে, যোগ্য নেতৃত্ব। Make it a habit. 7 minutes of Tai Chi every morning, all the way for 1 month. বিচার বিভাগের স্বাধীনতা, ভুল মানুষকে দূরে রাখা, ভুল মানুষ যেন কোনো অবস্থাতেই নেতৃত্বে চলে না আসে, যে কোনো ভাবে নেতৃত্বে, যে কোনো এলাকায়, সে সাহিত্যে বলেন, শিল্পে বলেন, রাজনীতিতে বলেন। আর একটা আমাদের দেশের একটা জঘন্য রয়েছে, সেটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এইটা সম্পূর্ণ স্কুলে পরিণত করে দিতে হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এই পশ্চাৎপদ শিক্ষা ব্যবস্থা থাকতেই পারবে না। আমাদের ধর্মীয় শিক্ষা কোথায় লাভ করবে? স্কুলে। ধর্মীয় শিক্ষা তো স্কুলে, এই সব দেশে কি হয়? স্কুলে। আচ্ছা, স্কুলে কোনো সমস্যা নাই। মাদ্রাসায় আমাদের একটা নতুন সিলেবাস, বহুমুখী শিক্ষা ব্যবস্থা, এটা একটা ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে। মাদ্রাসায় যে ধরুন কওমি মাদ্রাসায় তো নেই, কোনো সিলেবাস নেই, ওরা যা খুশি পড়ায়। ওরা তো জঙ্গি তৈরি করছে, ওরা কোরআনকে নানাভাবে বিকৃত উপায়ে ওদের শিখাচ্ছে। মানুষকে দেখেন না, ওই যে ১২-১৪ বছরের ছেলে এই পর্যন্ত দাড়ি বলে যে এই যে কতল করাটাই নিয়ম। ওদের জঙ্গি, ওরা জঙ্গি বানিয়েছে। আজকে এই যে এনসিপিতে যারা আছে, এরা প্রত্যেকে মাদ্রাসা থেকে আসা। জননেত্রী শেখ হাসিনা তো বিশাল ভুল করেছেন, উনি তো আসলে সুযোগ দিয়েছিলেন ওদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, কিন্তু ওরা তো গিয়ে ওখানে মাদ্রাসা বানিয়ে ফেলেছে, ইউনিভার্সিটিগুলোকে মাদ্রাসা বানিয়ে ফেলেছে। এই সুযোগটা বন্ধ করে দিতে হবে। প্রপার ওয়েতে শিক্ষা গ্রহণ করে তারপরে ইউনিভার্সিটিতে ঢোকো। আমি মনে করি না যে ৩ কোটি ৫ কোটি ১০ কোটি মানুষকে আমরা এক্সপেল করে দিতে পারবো, কিন্তু আমাদের খোলনাঞ্চ শিক্ষা ব্যবস্থার খোলনাঞ্চ বদলে দিতে হবে। আমাদের লাইব্রেরির উপর বেশি জোর দিতে হবে, আমাদের কৃষ্টি কালচারের উপর বেশি জোর দিতে হবে, সাংস্কৃতিক কেন্দ্র দরকার। মসজিদ বানানো থেকে এগুলি আরো বেশি দরকার। মসজিদ তো আমাদের প্রচুর আছে, তো কোনো সন্দেহ নাই। এটা আমার মনে হয় যে আমরা যখন সুযোগ পাবো তখন, আমি জানি না আমি তখন বেঁচে থাকবো কিনা। আর আমি যেহেতু রাজনীতি করি না, এইটা রাজনীতিবিদদেরই এই সব পরিকল্পনা নেওয়া উচিত। দেখুন, হুমায়ুন আজাদ একবার বলেছিলেন এই দেশে একটা সময়ে মুক্তিযোদ্ধাদের বিচার হবে দেশ স্বাধীন করার জন্য। তখন কেন দেশের মাথা এই চিন্তা করেন নাই কেন? একজন বিশিষ্ট চিন্তাবিদ, একজন অসাধারণ লেখক কেন এই কথা বলছেন? আমরা একটু ভিতরে ঢুকে দেখি কি হচ্ছে সমাজে, দেখা দরকার ছিল। যাই হোক, ধন্যবাদ।